হ্যালো বন্ধুরা, সিটেট পরীক্ষার বাংলা ক্লাসে আবারও আপনাদের স্বাগতম জানাই। তো আজকে আমরা টোটাল 20টি প্যাডাগজির প্রশ্ন সলভ করব। তো প্যাডাগজি প্রশ্নের কারেক্ট আনসারগুলো কি হয় আপনারা আমাদের সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে জানিয়ে দিন কারেক্ট আনসার কোনটি হবে, তাতে করে আপনাদের শিকনটাও কিন্তু খুব ভালো হবে। সুতরাং প্রথম প্রশ্ন দেখুন, শিকন কি? তো আপনারা কমেন্ট করবেন কারেক্ট আনসার কি, তখন আপনাদের শিকন কতটুকু হয়েছে সেটা আপনারা নিজে থেকে নিজেরা বুঝতে পারবেন। তাই প্রথম প্রশ্ন শিকন হলো অনুশীলন সাপেক্ষ, অনুশীলন নিরপেক্ষ, উভয়ই না কোনোটি নয়। তো এই ক্ষেত্রে দেখুন তো কারেক্ট আনসার কি হয় বন্ধুরা, শিকন কি? দেখুন শিকন হচ্ছে কি অনুশীলন সাপেক্ষ, অনুশীলন নিরপেক্ষ হয় না। ঠিক আছে, যখন নিরপেক্ষ হবে না তখন উভয়ই হওয়ার চান্স নাই, কোনোটি হওয়ার চান্স নাই। সুতরাং অনুশীলন সাপেক্ষ ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন আমরা দেখি, শিশুদের উচ্চারণ, ছন্দ, যতিচিহ্ন শেখাতে হবে। শিশুদেরকে উচ্চারণ শেখাবো, ছন্দ শেখাবো, যতিচিহ্ন শেখাবো কিসের মাধ্যমে? আবৃত্তির মাধ্যমে, গল্প বলার মাধ্যমে, দেখা ও বলার মাধ্যমে, না কোনোটি নয়। শিশুদের দেখুন ছন্দ যেহেতু এখানে আমাদের উল্লেখ রয়েছে, ছন্দ, গল্প পড়তেও কিন্তু আমরা যতিচিহ্ন পাই, উচ্চারণ পাই। তারপর দেখা এবং বলার মাধ্যমে যদিও না থাকে, তো দেখুন এখানে কোনোটি হবে না, গল্প বলার মাধ্যমে থাকছে না, কারণ যেহেতু ছন্দ, ছন্দ আমরা কোথায় পাই? ছন্দ এবং অলঙ্কার। ছন্দ আমরা শুধুমাত্র কবিতার আবৃত্তির ক্ষেত্রে আমরা কি পাই? আমরা ছন্দ পাই। সুতরাং এই ক্ষেত্রে আবৃত্তির মাধ্যমে ইজ দ্য রাইট আনসার। তো তার পরবর্তী প্রশ্ন, শিক্ষা দানের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ কোনটি? কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার কমেন্ট বক্সে কমেন্ট করুন তো। শিক্ষা দানের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ কোনটি? ছাত্রদের সঙ্গে কথোপকথন, শিক্ষকদের দৈহিক সৌন্দর্য, মিষ্ট ভাষা ব্যবহার, বিষয়ের গভীরতা। তো এই ক্ষেত্রে শিক্ষা দানের ক্ষেত্রে কিন্তু 4টি উপাদানই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি যদি বলতে যাই, ছাত্রদের সঙ্গে কথোপকথন খুব ভালো করে করতে হবে, তখনই কী হবে? শিক্ষা দানের ক্ষেত্রে সেটা গুরুত্বপূর্ণ। শিক্ষকদের দৈহিক সৌন্দর্য, এটাও কিন্তু ফ্যাক্টর পড়ে শিক্ষাদানের ক্ষেত্রে। মিষ্ট ভাষা ব্যবহার, সেটাও শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু মিষ্টি ভাষায় কথা বলতে হয়। বিষয়ের গভীরতা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ শিক্ষাদানের ক্ষেত্রে আমরা বিষয় সম্বন্ধে যে টপিক সম্বন্ধে আলোচনা করছি, টপিক যদি আমরা ভালো করে শিক্ষকদের বোঝাতে না পারি, টপিকের ভিতরে না গিয়ে যদি সম্পূর্ণ কনসেপ্ট যদি তাকে বোঝাতে, কনসেপ্ট বিল্ড আপ যদি না করতে পারি, তাহলে শিক্ষাদান কিসের? তো এখানে কারেক্ট আনসার যদি উপরে সবকটি থাকতো তাহলে এটা কারেক্ট আনসার হতো, কিন্তু এই 4টা থেকে সবচেয়ে বেশি হাইলাইটেড হচ্ছে কি? বিষয়ের গভীরতা। ঠিক আছে, আর এখান থেকে যে কোনো আপনাদের 3টা বা 4টা দিয়ে যদি যে কোনো 3টা দিয়ে যদি উপরে সবকটি দেয়, তাহলে আপনারা উপরে সবকটি টিকমার্ক দিবেন। প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন, অর্থাৎ প্রাচীন অনুবর্তন যেটা তত্ত্ব, এই অনুবর্তন তত্ত্ব কে দিয়েছিলেন সেটা আপনারা সিডিপিতে কিন্তু আপনারা পেয়েছেন। সিডিপি আপনারা যারা স্টাডি করেছেন তারা এই মুহূর্তে কারেক্ট আনসার কমেন্ট বক্সে জানিয়ে দিয়েছেন ভাই। তাড়াতাড়ি কমেন্ট করতে কোয়েশ্চেন আপনারা এইভাবে কমেন্ট করবেন, কোয়েশ্চেন নাম্বার 4 ক খ গ গ, বা ক খ গ গ লিখতে অসুবিধা হলে আপনারা এইভাবে ABCDও লিখতে পারেন। ঠিক আছে, তো 4-এর কারেক্ট আনসার কী হবে? 4-এর কারেক্ট আনসার হবে আমাদের পেভলভ। তার পরবর্তী প্রশ্ন আমরা দেখছি, পাঠদানকালে শিক্ষক মহাশয় কিসের উপর জোর দেবেন? একটা শিক্ষক যখন পাঠদান করবেন তখন তিনি কিসের উপর জোর দিবেন? আমরা একটু আগে কিন্তু ডিসকাস করছি, পুস্তকের উপর, বিষয়বস্তুর উপর, শিক্ষা উপকরণের ব্যবহার উপর, কোনোটি নয়। এখানে পাঠদান করলে শিক্ষক মহাশয় 1 নম্বরে বিষয়বস্তুর উপর কিন্তু জোর দেবেন, এবং TLM-এর উপরেই কিন্তু জোর দিতে হবে। তো TLM ছাড়াও কিন্তু আমরা শিক্ষাদান করতে পারি, কিন্তু বিষয়বস্তুর উপর কিন্তু আমাদের বিশেষ জোর দিতেই হবে, কারণ যে কনসেপ্ট আমরা বোঝাতে চাইছি, শিশুরা যদি কনসেপ্টে যদি নাই বা বুঝে, তাহলে শিক্ষকের পাঠদান সার্থকতা কখনো প্রকাশ পায় না। সুতরাং বিষয়বস্তুর উপর ইজ দ্য রাইট আনসার। নেক্সট, আরোহী পদ্ধতি। আরোহী পদ্ধতিতে প্রথমে সূত্র বলা হয়, প্রথমে সূত্র আলোচিত হয়, প্রথমে উদাহরণ দেওয়া হয়, কোনোটি নয়। দেখুন প্রথমে সূত্র বলা হয় আর প্রথমে সূত্র আলোচিত হয়, দুটা কিন্তু সেম জিনিস। তো যেহেতু সেম জিনিস বলেছে, সুতরাং উপরের ক খ দুইটা নেই। সুতরাং আরোহী পদ্ধতিতে প্রথমে উদাহরণ দেওয়া হয় আমরা জানি, আর অবরোহী পদ্ধতিতে প্রথমে সূত্র বলা হয় বা সূত্র আলোচিত হয়। আর শুধু সূত্র আলোচিত হয় সেটা হবে না, শুধু অনলি হবে না। আরোহী পদ্ধতিতে হবে কি?
আরোহী পদ্ধতিতে উদাহরণ থেকে সূত্রের দিকে নেওয়া হয়, আর অবরোহী পদ্ধতিতে প্রথমে সূত্র থেকে উদাহরণের দিকে নেওয়া হয়, শুধু এখানে হয় না। সুতরাং অপশন নাম্বার 2 এই ক্ষেত্রে রং হয়ে গেল, ঠিক আছে, 2 হবে না, সূত্র হবে না, কারণ কি অবরোহী পদের সূত্র হয়, আরোহী পদের সূত্র হয় না। কথনের পরিস্থিতি কীরকম? নেক্সট প্রশ্ন, কথনের পরিস্থিতি কীরকম? বিনিময় ভিত্তিক, আংশিক বিনিময় ভিত্তিক, একতরফা, না উপরের সবগুলি? তো কথনের পরিস্থিতি বিনিময়ের মাধ্যমে আমরা কি করতে পারি? কথাবার্তা হয়, যখন আমি আপনার সঙ্গে কথা বলছি আপনি আমার কথা রিপ্লাই করবেন, ঠিক আছে, আমি আপনার কথা রিপ্লাই করবেন, আমি আপনার কথা রিপ্লাই করব, এটা হচ্ছে বিনিময় ভিত্তিক। আংশিক বিনিময় ভিত্তিক, কারণ আমি আপনাদের বলেছি যে আপনারা এখানে কমেন্ট বক্সে জানিয়ে দিন কারেক্ট আনসার কতগুলি। একজন দুইজন হয়তো আপনারা হয়তো কেউ কমেন্ট দিচ্ছেন না, কিন্তু আপনারা দেখছেন, সেটা হচ্ছে কি একতরফা। আমি আপনাদেরকে কথা বলে যাচ্ছি, আপনারা শুনছেন কিন্তু কোনো রিপ্লাই দিচ্ছেন না, সুতরাং সেটা হচ্ছে একতরফা। আবার কেউ কেউ কী করছেন, 2-4টা প্রশ্নের আনসার কমেন্ট করছেন, বাকিগুলো আপনারা কমেন্ট করেননি আমার প্রশ্নের উত্তরে, এটা হচ্ছে আংশিক বিনিময় ভিত্তিক। আর সবগুলি প্রশ্নের উত্তর আপনি কমেন্ট বক্সে জানাচ্ছেন এক এক করে, এটা হচ্ছে সম্পূর্ণ বিনিময় ভিত্তিক। সুতরাং কথনের পরিস্থিতি কীরকম হয়ে গেল? উপরের সবগুলি ইজ দ্য রাইট আনসার। আশা করি বোঝাতে পেরেছি। কথা বলার দক্ষতা অর্জন নিচের কোনটির দ্বারা বোঝায় না? এখানে দেখুন না বলেছে, এই নাটা কিন্তু পরীক্ষার হলে আমরা ভালো করে দেখে নেবেন আপনারা। কথা বলার দক্ষতা অর্জন নিচের কোনটির দ্বারা বোঝায় না? সঠিক স্মরণিক্ষেপ, বলার সাবলীল গতি, অস্পষ্ট উচ্চারণ, না বাকপটুত্ব? তো কথা বলতে গেলে কিন্তু আমাদের অস্পষ্ট উচ্চারণ হতে হয় না, সুতরাং এখানে অস্পষ্ট উচ্চারণ ইজ দ্য রাইট আনসার। উচ্চারণটা স্পষ্ট হতে হবে কথা বলার ক্ষেত্রে। শিক্ষার্থীদের রস চেতনা অর্থাৎ রস চেতনা জাগরিত হয়। আমরা শিক্ষার্থীর মধ্যে রস চেতনা জাগরিত করতে পারি কবিতা পাঠে, গদ্য পাঠে, গল্প পাঠে, না কোনোটি নয়? রস আমরা বলি না কাব্যের রস, তো কাব্যের রস কোথা থেকে আসে? কাব্য মানে কি? অনেকগুলি কবিতা মিলেই তো কাব্য হয়। সুতরাং কবিতা পাঠে কি হয়, ছন্দ এবং অলঙ্কার যুক্ত করে যখন আমরা এটা কবিতা পাঠ করি সেখান থেকে কিছুটা রস আস্বাদন হয়, ঠিক আছে। সুতরাং রসযুক্ত পাঠ যেটা, সেটা হচ্ছে কি আমাদের কবিতা পাঠ। নেক্সট কোয়েশ্চন নাম্বার 10, পাঠ্যপুস্তক নির্বাচনের মূল ভিত্তি কি হবে? দেখুন, পাঠ্যপুস্তক নির্বাচনের মূল ভিত্তি কি হবে? পুস্তকের মান, পুস্তকের বহিরঙ্গের আকার, পুস্তকের ছাপা ও মুদ্রণ, না পুস্তকের দাম? পাঠ্যপুস্তক নির্বাচনের মূল ভিত্তি পুস্তকের দাম দেখে কিন্তু আমরা পুস্তক নির্বাচন করি না। পুস্তকের দাম যতই বেশি হোক কম হোক সেটা কোনো ফ্যাক্টর করে না। পুস্তকের বহিরঙ্গের আকার, দেখুন পুস্তকের বাইরে একটা সুন্দর একটা মানে ফ্রন্ট পেজ যেটাকে বলতে পারি, ফ্রন্ট পেজটা অনেক সুন্দর দিয়েছে, কিন্তু ভিতরে পড়ে আমরা ধরে নিন আপনারা সিটেড বাংলা ভাষার একটা বই কিনলেন, বাংলা পেডাগজি, তার পুস্তকের দাম অনেক বেশি, ধরে নিন অনেক বেশি 500 টাকা। তো 500 টাকার বই যে অনেক ভালো হবে আর 50 টাকার বই যে অনেক খারাপ হবে সেরকম কোনো কথা নয়। সুতরাং পুস্তকের দামের উপরে নির্ভর করছে না। পরিষ্কার ছাপা ও মুদ্রণ সেটাও কিন্তু ফ্যাক্টর করে না, কারণ শুধু যে পরিষ্কার এবং ছাপা হলে যে সবগুলো বই ভালো হবে সেটা কোনো কথা নয়। পরিষ্কার ছাপায় কিন্তু সবগুলো থাকতে পারে, পরিষ্কার মুদ্রণে থাকতে পারে, কিন্তু ভিতরে কন্টেন্ট ভালো নয়, আপনি পড়ে কোনো কিছু বুঝতে পারছেন না, আপনার টপিকের সঙ্গে কোনো রিলেটেড কোনো কনসেপ্ট পাচ্ছেন না, সেটা বুঝে আপনি কিছু বুঝতে পারছেন না। তার মানে পরিষ্কার ছাপা এবং মুদ্রণ হলে কি আপনার বইটা সার্থক? মোটেই না। পুস্তকের বহিরঙ্গ আকার, পুস্তকের বইয়ের ফ্রন্ট পেজ যেটা বলতে পারি বা প্রথম পেজ বা ফ্রন্ট পেজ যেটা, সেটা অনেক আকর্ষণীয়, অনেক সুন্দর, কিন্তু ভিতরেগুলো কিন্তু ভালো নয়, তাহলে কিন্তু আপনার বইটা ভালো না। সুতরাং তার মূল ভিত্তি কি? পুস্তকের মান কি, পুস্তকের মানটা কি, পুস্তকের ভিতরে কি রয়েছে, পুস্তকের কন্টেন্ট কি রয়েছে, ভালো রয়েছে কিনা না, সেটা আপনি পড়ে আমি ঠিকঠাক বুঝতে পারছি কিনা না। সুতরাং পাঠ্যপুস্তক নির্বাচনের মূল ভিত্তি হচ্ছে পুস্তকের মান কতটুকু রয়েছে, ঠিক আছে ভাই, বোঝা গেল? শিশুদের মুখ না তুলে কথা বলার অভ্যাস হলো লজ্জাবোধ, নিজের প্রতি আস্থার অভাব, একটা মুদ্রাদোষ, না ভয়? শিশুরা অনেক সময় দেখবেন মুখ না তুলে কথা বলার অভ্যাস, তারা কিন্তু মুখ না তুলে অনেক সময় কথা বলে, এটা তার একটা মুদ্রাদোষ বলতে পারেন, অর্থাৎ তার একটা দোষ, এটা আমরা বলতে পারি।
শিশুর কথন অভ্যাস গঠনের উপযুক্ত ক্ষেত্র, কথন অভ্যাস গঠনের গৃহ, নিজের পরিবেশ, বিদ্যালয় না কোনোটি নয়। কথন সেটা একয়ার বা অর্জন করে সেটা ঘর থেকে, কিন্তু অভ্যাসটা গঠন হয় কোথায়? বিদ্যালয়ে। বুঝাতে পেরেছি? ভাষা তার ডেভেলপড হয় বা ভাষাটা অর্জন হয় ঘর থেকে, নিজের ঘর থেকে বা নিজের পরিবেশ থেকে ভাষাটা কি করে সে অর্জন করে। স্কুল থেকেও অর্জন করে, নো ডাউট, উপরে সবগুলি হবে কারেক্ট আনসার। যদি এখানে হতো কি যে ভাষার আয়ত্তীকরণ কোথা থেকে হয়, তো উপরে সবগুলি কারেক্ট আনসার। কিন্তু যেহেতু বলেছে কথন অভ্যাস কোথা থেকে গঠন হয়, সুতরাং সেটা হবে কি? বিদ্যালয়ে। অধিক সময়ে স্বল্প পাঠ হয় কোন পাঠে? অধিক সময় স্বল্প মানে অনেক সময় আমরা পড়ব কিন্তু আমরা পড়াটা কম হবে। অনেক সময় ধরে আপনি পড়ছেন কিন্তু পড়াটা আপনার কম হবে। মানে তুলনামূলক ধরে নিন একটা পেজে 10 পেজ রয়েছে, সেই 10 পেজটা আপনি পড়তে সময় আপনার অনেক সময় লেগে যায়। এটা কোন ধরনের পাঠ করলে হবে? সরব পাঠ, নীরব পাঠ, না সরব নীরব মিলিত পাঠ, না কোনোটি নয়? আপনি টেস্ট করে দেখবেন, যখন আপনি সরব পাঠ করবেন মানে লাউড রিডিং যখন করবেন, মানে পড়া মানে কি? হোয়াট ইজ পড়া? হোয়াট ইজ রিডিং? আমরা যদি হোয়াট ইজ রিডিং যদি আমরা বলি, হোয়াট ইজ রিডিং? হোয়াট ইজ রিডিং বলুন তো, রিডিং কি? আপনি দেখে দেখে পড়ে নিলেন সেটা রিডিং, কিন্তু না ভাই, সেটা এই জিনিসটা পড়ার পর এখানে কি রয়েছে বা এটা আপনি এই লাইনটা পড়ে আপনি কি বুঝলেন, পড়ে আপনাকে কিছু একটা বুঝতে হবে, দ্যাট ইজ কল রিডিং। শুধু দেখে দেখে পড়ে নিলেন সেটা কিন্তু রিডিং হলো না, অ্যাকুরেট রিডিং হলো না। রিডিং তখনই হবে পড়বেন, রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং, এটাই হচ্ছে অরিজিনাল রিডিং। পড়ে আপনাকে বুঝতে হবে যে আপনি কি পড়লেন। তো পড়ে যদি বুঝতে হয় তাহলে আমরা অধিক সময় পড়ি কিন্তু আমাদের কম পড়া হয়, মানে সেটা সরব পাঠ। যখন আপনি জুড়ে জুড়ে পাঠ করবেন, এটা টেস্টিং করে দেখবেন, জুড়ে যখন পড়বেন তো অনেক সময় লেগে যায় কম পড়তে। কম পড়া মানে কি বুঝিয়ে দিলাম তো আপনাদের। তারপর দেখুন, স্বল্প সময়ে অধিক পাঠ, কম সময়ে অধিক পাঠ হবে কোন ধরনের পাঠে? কম সময়ে পড়বেন কিন্তু পড়াটা আপনার বেশি হবে, সেটা হবে সাইলেন্ট রিডিং বা নীরব পাঠে। ঠিক আছে ভাই, নীরব পাঠে যখন আপনি সাইলেন্টলি পড়বেন, আপনি টেস্ট করে দেখবেন, সাইলেন্টলি যখন আপনি পড়বেন মনোযোগ সহকারে, তখন আপনি কম সময়ে অনেক বেশি পড়তে পারেন, অনেক বেশি বুঝতে পারবেন। শিশুর দোষমুক্ত উচ্চারণের জন্য গুরুত্ব সবচেয়ে বেশি কার বেশি? একটা শিশুর উচ্চারণের ক্ষেত্রে যদি তার দোষটা মুক্ত, অর্থাৎ একটা শিশু উচ্চারণ করতে তার ভুল হচ্ছে, এই ভুলগুলো সংশোধনের দায়িত্বটা কার বেশি? গৃহের, পরিবেশের, বিদ্যালয়ের, না উভয়ের? এখানে আলটিমেটলি কারেক্ট আনসার কী হবে কমেন্ট বক্সে তাড়াতাড়ি জানান তো। কোয়েশ্চন নাম্বার 15 কী হবে ভাই? তাড়াতাড়ি প্রত্যেকটা প্রশ্নের আনসার আপনারা কমেন্ট বক্সে জানান কারেক্ট আনসার কী হয়। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমি বলে দিই, কারেক্ট আনসার হচ্ছে বিদ্যালয়ের। সর্বোত্তম প্রত্যক্ষ শিক্ষণ উপকরণ হিসাবে বিবেচ্য। সর্বোত্তম প্রত্যক্ষ সবচেয়ে ভালো ডাইরেক্ট শিক্ষণ উপকরণ, সবচেয়ে ডাইরেক্ট যেটা আমরা বলতে পারি সবচেয়ে ভালো এবং ডাইরেক্ট টিএলএম হিসাবে কোনটা বিবেচ্য? ব্ল্যাকবোর্ড, না শিশু বাস্তব পাঠ্যপুস্তক, কম্পিউটার ডিস্ক, না কোনোটি নয়? সবচেয়ে বেস্ট যদি আমরা টিএলএম বলি তাহলে আমরা বলবো শিশু বাস্তব পাঠ্যপুস্তক, মানে শিশু যে লেভেলে পড়াশোনা করে ওই লেভেলের পাঠ্যপুস্তক তার কাছে সবচেয়ে ভালো টিএলএম। কারণ ছোটো ছোটো বইতে আপনারা দেখবেন, ছোটো ক্লাসের বইতে অনেক পিকচার দিয়েও কিন্তু পড়াশোনা হয়, শুধুমাত্র পিকচার দিয়ে কিন্তু হচ্ছে। রাজ্যিক প্রাথমিক স্তরের শিক্ষাবর্ষকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? কারেক্ট আনসার হবে এখানে 3টি স্তরে ভাগ করা হয়েছে, 3টা স্টেজ রয়েছে। শিক্ষাই মাতৃভাষার মাতৃদুগ্ধ উক্তিটি কার? শিক্ষাই মাতৃভাষার মাতৃদুগ্ধ এই কথাটা কে বলেছিলেন? কারেক্ট আনসার কে বলেছিলেন? রবীন্দ্রনাথ। এটা আমি আগের ক্লাসে বলেছিলাম আপনাদের। ভাষা শিক্ষার মূল কথা হলো, ভাষা শিক্ষার মূল কথা হলো, তো ভাষা শিক্ষার মূল কথা কি? ভালোভাবে পড়তে পারা, লেখা ও পড়া শেখা, ঠিকমতো গুছিয়ে কথা বলা, না চিন্তাকে বাণীমূর্তি দেওয়া? তো ভাষা শিক্ষার মূল কথা হচ্ছে চিন্তাকে বাণীমূর্তি দেওয়া। আপনি যেটা চিন্তা করছেন সেই চিন্তাটা যেন বাণীমূর্তি হয়। ঠিক আছে,
পঠন দক্ষতা অর্জনের উপযুক্ত সময়। এটা আজকের আমাদের ক্লাসের সর্বশেষ প্রশ্ন। আগে বলেছিলাম 20টি প্রশ্ন ডিসকাস করব। দেখুন, পঠন দক্ষতা অর্জনের সবচেয়ে ভালো সময় কোনটি? পঠন দক্ষতা অর্জনের উপযুক্ত সময় কোনটি? প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে পঠন দক্ষতা অর্জন হয়, তৃতীয় শ্রেণীতে, চতুর্থ শ্রেণীতে না পঞ্চম শ্রেণীতে? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে পঠন দক্ষতা সবচেয়ে বেশি অর্জনের সময় বা সবচেয়ে বেশি অর্জন হয়। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী। ঠিক আছে, এই ছিল আজকের 20টি প্রশ্ন। পরবর্তী ক্লাসে আরও এই ধরনের অনেকগুলি প্রশ্ন নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হব। সুতরাং ক্লাসটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ক্লাস আমরা কন্টিনিউ আপনাদের দিতে থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। জয় হিন্দ।